বাংলাদেশ ভারত সীমান্তে আমরা প্রায় শুনি যে কয়েকদিন অন্তর অন্তর যে ভারতের বিএসএফ তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারে। এটা নিয়ে তো কত তুলকালাম কাণ্ড, কত আলাপ আলোচনা, কত বক্তব্য বিবৃতি, তাই না? কিন্তু একটা জিনিস তো একেবারে পরিষ্কার, বিএসএফ যে যাদেরকে গুলি দিয়ে মারে, দেখবেন যে তাদেরকে কি কোনোভাবেই তারা বাংলাদেশের সীমানার মধ্যে মারে না, তারা কিন্তু ভারতের মধ্যেই মারে। অর্থাৎ ভারতের মধ্যে যখন অবৈধভাবে অনুপ্রবেশ করে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, চোরাকারবারি বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, তখনই গুলি খেয়ে মারা যায়। এবং এখানে তার একটা উজ্জ্বল নমুনা এই যে দেখা যাচ্ছে কি, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার। কোথায়? একেবারে সেই কাটা যে তার আছে না, যে ভারত দিয়েছে সেখানে। এই যে ভিডিওতে দেখাও যাচ্ছে, এই যে ওই যে কাটা তারের বেড়া, ওই যে সেই জুয়েল, তাকে যে ধরছে কে? বাংলাদেশের বিজিবি না? তো দেখেন ধরাটা কোথায় পড়ছে, একেবারে ভারতীয় সীমানায় কাটা তারের জাস্ট বাইরে। তো এখন এই যে ইয়াবা সে কোথায় পেয়েছে? ভারত থেকেই তো আনছে। অর্থাৎ সে কিন্তু ভারতে ঢুকছিল ওই যে ইয়াবা আনার জন্যে, এবং তারপরে ভারত থেকে বাংলাদেশে ঢুকলে এখন যে কোনোভাবে হোক হঠাৎ করে বিজিবি একেবারে ফেরিস্তা হয়ে গেল এবং তাকে ধরে ফেললো, নাকি মাঝে মাঝে ধরতে হয় তাই ধরছে। কারণ আমরা তো জানি যে এরকমভাবে প্রতিনিয়ত শত শত ইয়াবা ব্যবসায়ী অবৈধভাবে এই সীমানা টপকে এই যে ভারতের মধ্যে ঢোকে, তার মধ্যে কেউ কেউ গুলি খেয়ে মারা যায়। এখন যেটা মানে যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো, ভারতের লোকজন ইয়াবা তৈরি করে ঠিকই আছে, তারা দেখে যে বাংলাদেশে এই ইয়াবার মতো ফালতু একটা জিনিস বিক্রি করলে তাদের লাভ। এখানে অবশ্যই ইয়াবার কথা বলে। আমরা তো জানি যে ইয়াবা ওই মায়ানমারেই তৈরি হয়, এখন কি ভারতেও তৈরি হচ্ছে কিনা কে জানে। এতদিন আমরা শুনতাম যে এই ইয়াবা ওই ফেন্সিডিলিখারি ভারতের থেকে আসে, এখন তাহলে মনে হয় যে ইয়াবাও তৈরি হচ্ছে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এখানে ভারতের লোকজন কিন্তু ওই যে ইয়াবার প্যাকেট এনে ওই সীমানা টপকে বাংলাদেশে ঢোকে নাই এবং এই জুয়েলের কাছে দেয় না। এই জুয়েল নিজেই ওইখানে গেছিল, ভারতে ঢুকছিল। এখন বিএসএফের দৃষ্টি এড়িয়ে যে কোনোভাবে হোক আবার হয়তো ফেরত আসছে, বেঁচে গেছে। এখন বিজিবি তাকে ধরছে, কিন্তু বিএসএফের দৃষ্টিতে পড়লে তো গুলি খেয়ে মারা যেতেও পারতো। আর তখন দেখতেন যে বাংলাদেশের লোকজনদের আহাজারি। এটাই হলো সমস্যা। বাংলাদেশের মানুষ, আমরা আসলে নিজেদের দোষ ত্রুটি এগুলো ধরা পড়ে না আমাদের দৃষ্টিতে, এবং আমাদের যাবতীয় দোষ আমরা অন্যের উপর চাপিয়ে দিয়ে একটা আত্মতুষ্টি লাভ করি। তো এইভাবে আত্মতুষ্টি লাভ করে তো কোনো কাম হয় নাই। আমরা যতই এই যে সীমানা অঞ্চলে গুলাগুলি খেয়ে বাংলাদেশের লোকজন মারা যাক, এবং যতই আমরা ভারতীয় বিএসএফকে দোষ দেই যে তারা নির্মম নিষ্ঠুর, তারা পাখির মতো গুলি দিয়ে এই বাংলাদেশের মানুষ মারে, আমরা সব দোষ তাদের উপরে চাপিয়ে দিলেও তারা তো এটা থামে না। তারা তো এই কাজ নিয়মিত করেই যায়, আর আমরা সিলাসিলি করতেই থাকি। তো তাতে ফলাফল কী? কোনো ফলাফল নাই। কিন্তু আমরা কঠিনকালেও এই বাংলাদেশের মানুষদেরকে আমরা বুঝাতে যাই না যে বাবারা, তোরা এই সীমানা টপকে ভারতে ঢুকিস না। আমরা কিন্তু কখন সেটা সেই ধরনের আমরা প্রচারণা কিন্তু দেখি না। সাম্প্রতিককালে যদিও ওই দেখলাম যে বিজিবির কিছু সদস্য তারা ওই সীমানা অঞ্চল থেকে সরাসরি ভিডিও করে বাংলাদেশের মানুষদেরকে বুঝাচ্ছে যে ভারতীয় বিএসএফের গুলিতে যে বাংলাদেশের মানুষ মারা যায়, এর জন্যে বস্তুত বাংলাদেশের মানুষ দায়ী। ভারতের লোক কখনো ওই সীমানা টপকে বাংলাদেশে অবৈধভাবে ঢোকেও না, এবং সেই হেতু বিজিবি তাদের গুলি দিয়ে মারতেও পারে না। বিষয়টা একেবারে জলজান্ত প্রমাণ এখানে আছে না। এখানে যে জুয়েল ধরা খেলে কোথায়? একেবারে কাটাতারে বেড়া সংলগ্ন অঞ্চলে। তার মানে ও ভারতের মধ্যে ঢুকছিল, এবং যখন এই কাটা তার গোলে আবার বাংলাদেশের মধ্যে ঢুকছে, তখন বিজিবি তাকে হয়তো ধরছে। তো এই ক্ষেত্রে নাইলে ধরছে, এরকম কতজনই তারা ধরে না। আমরা তো জানি যে এখানে যারা ইয়াবা ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, এই ধরনের মাদকের ব্যবসা তো উচ্চ প্রফিট যুক্ত একটা ব্যবসা, তাই না? 100 টাকা ইনভেস্ট করলে এখানে 500 টাকা অনেক ক্ষেত্রে লাভ হয়। তো অতএব এতে তো টাকা পয়সার কোনো অভাব নাই, এবং টাকা পয়সা দিলে কি না হয়।
এখানে বিজিবি যারা ডিউটি মিউটি করে, এদের যে কমান্ডার আছে, তারপরে এই সমস্ত অঞ্চলে যে থানা পুলিশ টুলিশ আছে, আমরা তো জানি যে এদের সাথে কিন্তু এই সমস্ত এই মাদক ব্যবসায়ীদের কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এরা সম্পর্কিত। এমন না যে এখানে এই যে বিজিবি জানে না অথবা এখানকার পুলিশ জানে না, না সবাই জানে। এবং তারপরে গিয়ে, এবং যেহেতু সবাই জানে সেহেতু বাংলাদেশের থেকে ভারতে ঢুকতে কিন্তু তেমন কঠিন কোনো ব্যাপার না। ফাঁক ফোকর পাইলেই বাংলাদেশের লোকজন ঢুকে পড়ে, এবং এক্ষেত্রে বাংলাদেশের এই বিজিবি বলেন বা পুলিশ বলেন কেউ তাদেরকে বাধা দেয় না। এখন অবৈধভাবে ভারতের মধ্যে ঢুকে গুলি খাইলেই তখন সব দোষ ভারতের। তো এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তবে ইদানিংকালে এই সোশ্যাল মিডিয়া অথবা মনে করেন ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রচারের কারণে মানুষজন বুঝতেও পারছে যে বস্তুত বাংলাদেশের মানুষেরই দোষ, তাই না? বাংলাদেশের বর্ডার গার্ড যারা আছে তারা যদি অবাধে ওই ভারতে ঢোকার জন্যে এদের মানে দেখেও না দেখার ভান করে, আর না দেখার ভান তো করবেই, টাকা টুকা দেয় না। কিন্তু ওই ভারতে ওরা যে ট্রিকটা অবলম্বন করে, যেটা আমি দেখছি, সেটা হলো যে ভারতের ওই যে বর্ডারে যারা মানে নাকি দেয়, পাহারা দেয়, ওদের বলে কি বিএসএফ, ওইগুলো কিন্তু বাঙালি না, ওইগুলো আনে কোথা থেকে? ওই অবাঙালি অধ্যুষিত যারা নাকি চাকরি করে না তাদেরকে ওখানে ডিপ্লয় করে। এই কারণে ডিপ্লয় করে যাতে করে এই বাংলাদেশের লোকজন ওদের সাথে কথাবার্তা বলে কোনো ওই ওদের 2 নম্বরই লাইনে আনতে না পারে। কারণ তারাও তো ফেরেছে না, তাদের তো টাকা পয়সা দরকার আছে। তো তারা টাকা পয়সা পাইলে কি এই বাংলাদেশের বিজিবির মতো তারাও তো সহযোগিতা করতো, তাই না? যেহেতু ভাষা এখানে একটা বড় ব্যারিকেড, সেহেতু তাদের সাথে ওই ধরনের ভাব বিনিময় করা সম্ভব হয় না। ফলে হচ্ছে কি ওরা এদেরকে কোনো করে না, মানে মার্সি দেখায় না, সরাসরি গুলি করে। এখন বাংলাদেশের সবাই তো বাংলাভাষী, এখানে তো ভিন্নভাষী কাউরে এখানে ডিপ্লয় করা যায় না। ফলে বাংলাদেশ পড়ে গেছে বিপদে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে জাজ্জল্যভাবে দেখতে পাইলাম যে চোরা কারবারিরাই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে, ভারতের লোকজন ও ইয়াবা বা ফেন্সিডিল বিক্রি করে বিশাল পরিমাণ ধরা যাক লাভ করে, কিন্তু তারপরেও জীবনের রিস্ক নিয়ে কখনো তারা বাংলাদেশের মধ্যে ঢোকে না। তারা বলে, ভাই লাভের গোষ্ঠী কিলাই, তোমরা মাল যদি নিতে আসো ভারতে ঢোকো, কীভাবে ঢুকবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমরা কখনো এই মাল তোমাদের দেশে আমরা নিয়ে ঢুকতে পারবো না। এদেরকে বিশাল পরিমাণে টাকা অফার করলেও ভারতের ওরা কিন্তু বাংলাদেশে ঢোকে না। আর যেহেতু ঢোকে না সেহেতু বিজিবিও তাদের ধরতেও পারে না, গুলিও দিতে পারে না। কিন্তু ওই যে ফাইনালি বাংলাদেশের লোক ভিতরে ঢুকলে ভারতের, তারা গুলি দিলে সব তো ভারতের হয়ে যায়। কি অদ্ভুত জগতে আমরা বাস করি, তাই না?